জামাতের প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তনের আভাস। রাজনীতিতে জামাত তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে, চমক লাগিয়ে দিচ্ছে। সাংবাদিক আলিউল্লাহ নোমান, এরপরে আপনারা দেখেছেন কৃষ্ণনন্দী খুলনা 1, এরপরে কখন শুনেন যে মাহমুদুর রহমান, আরো কারা কারা আসবে। জামাত চমক দেখিয়ে ক্ষমতায় আসবে। এরকম জাতীয় পর্যায়ে আলোড়ন সৃষ্টি করার মতো কিছু বিষয় তো আছে, কিন্তু লোকাল পর্যায়ে আমরা যে বিষয়টা উদ্বেগ প্রকাশ করছি, জামাতের জনসমর্থন ক্ষমতা আসার জন্য যা দরকার সেটা এসেছে, হয়ে গেছে। এখন দরকার যোগ্য নেতা ভুল না করা। দেখেন, জামাত বিএনপির চাইতে বড় দল হয়েছে, কিন্তু জামাতের ভোট বেশি থাকলে যে ক্ষমতা আসবে না, এটা জামাতকে বুঝতে হবে, এবং জামাত এটা বুঝছে যে ভোটের পার্সেন্টেজে ফার্স্ট হলেই কিন্তু ক্ষমতা আসা যায় না। 151+ আসন লাগবে। যেমন এই প্রচলিত এই যে ফার্স্ট পোস্ট দি পোস্ট সিস্টেমে দুর্বলতা এইটা, যে আপনি ভোট বেশি পেলেও আপনি সেকেন্ড হতে পারেন। যেমন সাপোজ জামাত অনেকগুলো আসনে সেকেন্ড হয়েছে 1000-1500 ভোটের ব্যবধানে, আর বিএনপি যেসব জায়গায় সেকেন্ড হয়েছে সেগুলো 30-40-50 হাজার ভোটের ব্যবধানে। মোটের উপরে এরকম ব্যবধান অল্প বেশি এগুলোর মধ্য দিয়ে আপনার ভোটের পার্সেন্টেজ বেশি হয়ে যেতে পারে, সিট কমে যেতে পারে। তো এই কারণে শেষ মুহূর্তের যে সমীকরণ ক্ষমতা আসার, সেই জায়গা দরকার যোগ্য প্রার্থী, যে প্রার্থী ভোট কম পেয়েও জিতে আসতে পারবেন আর সুইং ভোটারদের আকৃষ্ট করতে পারবেন, এবং বিএনপিকে ল্যাং মারতে, বিএনপি প্রার্থীকে হারাতে যে প্রার্থী দরকার, অনেক জায়গায় প্রার্থী আউটসোর্স করতে হবে, বিএনপির বিদ্রোহী প্রার্থীকে নমিনেশন দিতে হবে, অনেক জায়গায় জোটের শরিকদের দিতে হবে। সব মিলিয়ে জামাতের প্রার্থী তালিকার একটা বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে, এবং ক্ষমতা আসার জন্য যে ধরনের প্রার্থী তালিকা দরকার ওইটি জামাত ফাইনালাইজ করছে। উই ট্রাস্ট ইন জামাত, কারণ জামাত এখন স্মার্ট হয়েছে, নন রোকন অনেককে প্রার্থী করছে, আবার ভুইফোর কাউকে ধরে এনে দিচ্ছে। বিষয়টা এরকম নয়, জামাতের টিকিটে এমপি হয়ে বেইমানি করবে এরকম কাউকে না। এই যে ওয়ালিউল্লাহ নোমানকে প্রার্থী করেছে, ওয়ালিউল্লাহ নোমান একজন আদর্শিক সৎ যোগ্য লোক, কখনো বেইমানি করবেন না। যে কৃষ্ণনন্দীকে কি মনে করেন যে কোনোদিন জামাত করে নাই, ধরে এনে প্রার্থী করেছে? না, 2003 সাল থেকে জামাত করে। এর মানে কি আমার শিশুকাল থেকে সে জামাত করে। আমি তো শুক্রে 8 দিন জামাতের পক্ষে কথা বলি। আজকে আপনারা যারা জামাতের শিবিরের নেতা, আপনার জন্মের আগে থেকে কৃষ্ণনন্দী জামাত করে। অতএব আবেগী সিদ্ধান্ত না, ভুইফোর সিদ্ধান্ত না, আবার চমক সব আছে, আবার পরীক্ষিত লোক। টাকা পয়সা দিয়ে বা টাকা পয়সা আছে ফুলে পেয়ে বড় লোক হয়েছে, টাকা পয়সা দেখে জামাত প্রার্থী দিয়ে দিয়েছে তা না। বিএনপির বিদ্রোহী প্রার্থীকেও জামাত নমিনেশন দিতে পারে, কিন্তু এমন লোক যে পরীক্ষিত, যার এথিক্স আছে, যে যার জনগণের প্রতি কমিটমেন্ট আছে, এবং সে কখনো জনগণের সাথে বেইমানি করবে না। আর জনগণের সাথে বেইমানি না করলে জামাতের সাথে বেইমানি করবে না। তো জামাত এই দিক থেকেও ঠিক আছে। আবার জামাতের এখানে সবচেয়ে অ্যাডভান্টেজ যে জামাত প্রার্থী তালিকা পরিবর্তন করতে পারে, কিন্তু কোনো হাউকেও নেই। হ্যাঁ, জামাতের সবাই যে সন্তুষ্ট হবে তা না, কিন্তু সবাই মেনে নিয়ে যাকে সংগঠন চূড়ান্তভাবে সেট করবে তার পক্ষে সবাই কাজ করবে। তবে হ্যাঁ, ভুল ত্রুটি হলে চূড়ান্ত নির্বাচনের লড়াই নামার আগে সমালোচনা প্রকাশ্যে হতে পারে, বিদ্রোহ বিক্ষোভ মিছিল হতে পারে, ব্যাপার না, এটাও একটা সৌন্দর্য। কিন্তু দিন শেষে আপনি দেখবেন যে জামাতের প্রার্থী একজন, এবং যারা আগে ওই প্রার্থীর বিরুদ্ধে মিছিল করেছিল, সংগঠন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলে ওই প্রার্থীর পক্ষে তারা কাজ করবে, বিদ্রোহীরাও কাজ করবে। এই জায়গায় জামাতের কোনো ঘাটতি নেই। কালবেলা একটা রিপোর্ট করেছে, এখানে আসলে অনেক চমৎকার তথ্য উঠে এসেছে যে জামাতের ঘোষিত প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তনের আভাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভিন্ন এক রণকৌশল অগ্রসর হচ্ছে জামাত ইসলামী। দলটি সংসদ সদস্য এমপি প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কৌশলে নতুন মুখ তুলে আনছে, গতানুগতিক ধারার বাইরে গিয়ে এবার প্রার্থী তালিকায় বৈচিত্র্য আনছে জামাত ইসলাম। এখানে একটা কথা বলে নিই যে এটা খুব নেসেসারি, কারণ দেখেন সাংগঠনিক নেতা এটা এক জিনিস, কিন্তু সাংগঠনিক নেতা হলেই যে তিনি জিতে আসতে পারবেন বিষয়টা এরকম না। সাংগঠনিক বেস দিয়ে জিতে আসা যায় শুধু সাতক্ষীরায়, অন্য কোথাও না।
সুইং ভোটারদের আকৃষ্ট করার ক্যাপাসিটি থাকতে হবে। আবার জিতে আসার জন্য এমন প্রার্থীকে দিলেন যে এমপি হয়ে দুর্নীতি করবে, আপনাকে চিনবে না, সেটাও আবার সমস্যা। অর্থাৎ সব দিক ব্যালেন্স করে জামাত ঠিক করছে, যার মূল লক্ষ্য হলো তরুণ নেতৃত্বকে সামনে আনা এবং সমাজের বিভিন্ন পেশা ও স্তর থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন প্রক্রিয়া যুক্ত করা। দেখেন, হিন্দু বেশি লোককে নমিনেশন দেওয়া লাগে না, এক কৃষ্ণনন্দীকে নমিনেশন দিয়ে সারা বাংলাদেশে হিন্দু ভোটারদের জামাতমুখী করতে সক্ষম হয়েছে জামাত ইসলামী। এরকম আরো অনেক কৃষ্ণনন্দী আসবে। এর মধ্যে 300 আসন সবকটিতে সম্ভব প্রার্থীর নাম ঘোষণার পর বিভিন্ন আসনে পরিবর্তন আছে জামাত। সারা দেশে মাঠের পরিস্থিতি এবং জোটগত সমীকরণের ভিত্তিতে ঘোষিত তালিকায় বড় ধরনের পরিবর্তন আভাস মিলেছে। বিশেষ করে সমমনা 8টি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা হলে অন্তত 50টি আসনে প্রার্থীর নাম পাল্টে যাবে, যা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে দলটি। এমনকি এখানে আরো অনেক কৌশল দেখবেন যেটা বিএনপি কল্পনাও করতে পারেনি। বিএনপি বুঝে ওঠার আগেই খেলে দিবে। কি জানেন, আমি এই তথ্যটা ফাঁস করে দিই। যে জামাত করে না, করে অন্য ইসলামী দল, কিন্তু সে জামাতে যোগ দিয়ে দাঁড়িপাল্লায় নির্বাচন করবে, কারণ তার প্রতীকে সে জিততে পারবে না। আবার অনেকে রিক্সা কিংবা হাত পাকা এগুলোতেই নির্বাচন করবে। বুঝতে পারছেন? জামাত না, কিন্তু নতুন ভাবে জামাতে যোগ দিয়ে দাঁড়িপাল্লায় নির্বাচন করবে। মানে জয়লাভ করতে যা দরকার সবকিছুর জন্য জামাত রেডি। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচন শুধু নয়, বরং প্রার্থী তালিকায় পেশাগত বৈচিত্র্য এনে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলামী। মানে বিএনপি যা কল্পনাও করতে পারে না, জামাত সেটা করে ফেলে। বিএনপি যদি 10 বছর এগিয়ে, জাতীয় নির্বাচনে তো প্রস্তুতি নিতে পারছে না বিএনপি, তারা আছে হসপিটাল এবং লন্ডনের দিকে। আর জামাত জাতীয় নির্বাচন ছাপিয়ে এখন আগামী স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর দিচ্ছে। এর মধ্যে বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা উপজেলা পরিষদ নির্বাচন সম্ভব প্রার্থীদের প্রস্তুতি নির্দেশ দিয়েছে দলটির নীতিনির্ধারকরা। দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো প্রথমবারের মতো অমুসলিম প্রার্থী বিবেচনা নেওয়ার চিন্তা করছে। খুলনা 1 আসনে অলরেডি ঘোষণা হয়েছে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রসারও এতে মানে জনগণের পারসেপশন জামাত সম্পর্কে পরিবর্তন হয়ে যাবে। জামাতের প্রায় 80% প্রার্থীর আগে জাতীয় সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা নেই। এই নতুন প্রার্থীরা বেশিরভাগই তরুণ এবং শিক্ষিত। দলের নেতারা মনে করছেন এসব প্রার্থীরা তাদের যোগ্যতা প্রচারণার মাধ্যমে জনগণের মন জয়। এখন তো মানুষ নতুনই চায়, পুরাতনকে মানুষ ঝেড়ে ফেলেছে। পুরাতন বেশি অভিজ্ঞ হলে আর সমস্যা। এ তো পুরাতন, মানুষ চায় নতুন, জেনজি তরুণ। বুঝতে পারছেন? এই যে জামাতের 80% প্রার্থীর অভিজ্ঞতা নেই, এটা আরো জামাতের জন্য ব্লেজিং। অভিজ্ঞতা সম্পন্নদের মানুষ একটু নেতিবাচক চোখে দেয়, এত পুরাতন মাল, আমরা চাই নতুন কিছু। তো জামাত যা করে সেটাই হিট। প্রার্থীতে আনছে বৈচিত্র্য। জামাত ইসলামের প্রাথমিক নারী আসবে, চিকিৎসক, বিশ্ববিদ্যালয় ভিসি, যা দরকার, বিখ্যাত আলেম, বক্তা, সবকিছু আপনারা দেখতে পাবেন। তো দর্শক, বিএনপি বুঝে ওঠার আগেই জামাত এমন এমন ঘটনা ঘটাচ্ছে যে বিএনপি নিশ্চিত পরাজয়ের দিকে। বিএনপির পরাজয় হবে, জামাতের বিজয় হবে। এই জন্য যা করা দরকার সবকিছু আল্লাহ জামাতের মাধ্যমে করাচ্ছেন। পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, জননেতা জনাব মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি স্মার্ট, যোগ্য এবং এখন সুপার পলিটিশিয়ান। তাদের রাজনীতি অত্যন্ত পরিশুদ্ধ এবং পরিশীলিত। তাদের মধ্যে আবার পীর সাহেব চরমোনাইয়ের রাজনীতি আরো স্পেশালি স্মার্ট, স্পেশালাইজড বলা যায়। কখন বিএনপিকে ডলা দিতে হবে আর কখন খোঁচা দিতে হবে আর কখন পিষ্ট করতে হবে, এই রাজনীতির সবচেয়ে ভালোভাবে করছে চরমোনাই। জামাতের অনেক সীমাবদ্ধতা আছে, চাইলে অনেক কিছু করতে পারে না, বলতে পারে না। আবার তারা সবচেয়ে বড় দল, তারাই ক্ষমতায় যাবে, মূল যা বলবে হিসাব করে বলা দরকার, অনেক বিষয় আছে। কিন্তু চরমোনাইয়ের অবশ্য এই সীমাবদ্ধতা নেই। অনেক কিছুই তারা বলতে পারে যেটা বাস্তবায়ন করা তাদের কাজ হবে না, যেহেতু তারা সর্ববৃহৎ দল নয়। তাদের অবস্থান থেকে সর্বোচ্চ স্মার্ট পলিটিক্স করছে পীর সাহেব চরমোনাই। দর্শক, এই জননেতা সৈয়দ রেজাউল করিম, তিনি বিএনপির একটা গোমর ফাঁস করে দিয়েছেন। তার আগে বলে নিই যে আসলে একজন নির্লোভ, নিরহংকারী, একজন পীর, সাদাসিধে একজন মানুষ পীর সাহেব চরমোনাই। আমরা যখন চরমোনাইয়ের কট্টর সমালোচনা করতাম, কখনো পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিমের সমালোচনা করিনি। সমালোচনা করার মতো কোনো উপাদান পাইনি। কেমন যেন তার চেহারার মধ্যে, কথার মধ্যে একটা আকর্ষণ আছে, একটা মায়া আছে।
মানুষের একটা ভালোবাসা তার উপর আসে। কোনো কৃত্রিমতা নাই, পুরোপুরি অর্গানিক ন্যাচারাল একজন নেতা। সেকেন্ডের মধ্যে যে কাউকে আপন করে নিতে পারে, কোনো ভাব নাই, অহংকার নাই। আপনি যে হন তার কাছে যাবেন, আপনি ইমপ্রেসড হয়ে যাবেন। আপনার একটু পিঠে হাত দিয়ে, আপনাকে একটু খোঁচা দিয়ে, মানে মনে হবে যেন যে আপনি বেয়াই। একজন নেতা এতটা সহজ সরল এবং জনবান্ধব হতে পারে, তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সব জায়গায় এটা ফুটে ওঠে, অসাধারণ। তো দর্শক, এই পীর সাহেব চরমোনাই তিনি রাজনীতি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পীর হিসাবে, ইসলামী ধর্মীয় নেতা হিসাবে। তার দুনিয়াবি কোনো লোভ নাই। প্রমাণ, তিনি কোথাও ইলেকশন করবেন না, সম্ভবত মন্ত্রিত্ব নেবেন না ক্ষমতায় আসলে। তিনি পীর পীরই থাকবেন, তিনি থাকবেন সবার গার্ডিয়ান, গার্ডিয়ান অফ অল। এটা অসাধারণ রাজনীতি এবং স্মার্ট রাজনীতি। সব দলের নেতারা দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কিংবা এমপি ক্যান্ডিডেট, কিন্তু পীর সাহেব চরমোনাই কোনো ক্যান্ডিডেটই না, আবার সবার বস। এর চাইতে বড় পাওয়ার আর কি? আপনার সন্তান যদি বড় কিছু হয়, বাবা হয়ে আপনার বড় পোস্টে দরকার নাই, এই সন্তানকে তো আপনি যা বলবেন সেটাই শুনবে। প্রকৃত গার্ডিয়ান সুলভ রাজনীতি আসলে পীর সাহেব চরমোনাই করছে। এই পীর সাহেব চরমোনাই এই নিরহংকার, এই জননেতা, যাকে ধরবেন তার খবর আছে, এবং যার উপর বদদোয়া দিবেন বুঝতে হবে যে তার খবর আছে। পীর সাহেব চরমোনাইয়ের নজর পড়েছে বিএনপির দিকে, বিএনপির খবর আছে। দর্শক, যারা নির্বাচন চেয়েছে তারাই এখন পেছানোর ষড়যন্ত্র করছে শহীদ রেজাউল করিম। তাহলে এটা সব সন্দেহ সংশয়, আমি এতদিন যেটা বলে আসছি, আপনি সবকিছু বাদ দিয়ে আপনি এখন নিশ্চিত বিশ্বাস করতে পারেন, চরমোনাই পীর বলেছে যে বিএনপি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এটা চূড়ান্ত সত্য কথা। আমি তো বেশ কিছুদিন যাবৎ সবার আগে আমি বলে আসছি বাংলাদেশে যে বিএনপি নির্বাচন পেছাতে চায়। অনেকে এটাকে ভ্যালু দেননি, কিন্তু এখন আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে না। আর পীর সাহেব চরমোনাই বলেছে, আপনি এটা বিশ্বাস করেন, বিএনপি নির্বাচন চায় না। কারণ কি? বিএনপি পরাজিত হবে। বিএনপি নির্বাচনে আমি প্রায় 1 মাস আগে বলে আসছি, বিএনপি আসলে নির্বাচন চায় না। কারণ তারা দেখছে তাদের চোখের সামনে জামাত জিতে যাবে, এটা তারা সহ্য করতে পারবে না। দেখি বিএনপি কি চায়? বিএনপি নির্বাচন চায় ভোট চুরির নির্বাচন, কিন্তু সেটাও হবে না। তাহলে কি চায়? এখন চায় পেছনের দরজা দিয়ে 111 স্টাইলে ক্ষমতায় আসতে। কিন্তু পীর সাহেব চরমোনাইদের নজর যার উপর পড়বে সে পারবে না। এটা হাসিনার আমল নয়, এটা নতুন বাংলাদেশ, এখানে পীর সাহেব চরমোনাইদের যে প্রভাব আপনি কল্পনা করতে পারবেন। হাসিনার সময়টা ভিন্ন। হাসিনার সময় তো জামাত, বিএনপি কারোই কোনো অস্তিত্ব ছিল না, প্রভাব ছিল না। কিন্তু এই নতুন বাংলাদেশের বাস্তবতায় পীর সাহেব চরমোনাই যেখানে আছেন সেখানে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা যাবে, এটা অসম্ভব। তো দর্শক, এটা স্পষ্ট যে বিএনপি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। রেফারেন্স পীর সাহেব চরমোনাই। এটা জনগণকে জানিয়ে দিন যে বিএনপি নির্বাচন চায় না। কেন চায় না? পরাজয়ের ভয়, আর কোনো কারণ নেই। আর এক্সকিউজ কি দিবে? এক্সকিউজ হচ্ছে এই যে তারা তো বলেছে অনিবার্য কারণ। অনিবার্য কারণ কি? খালেদা জিয়া মারা গেছে বা অসুস্থ, তারেক রহমান আসতে পারে নাই। তো কেন আসতে পারে নাই? তারেক রহমান আসতে পারে নাই, এর মা লন্ডনে অসুস্থ, তাকে রেখে আসা যায়? এই আর একটা ধান্দা লন্ডনে নিচ্ছে মনে হয় এই ধান্দার জন্য। নইলে স্বাভাবিকভাবে খালেদা জিয়ার বর্তমানে অবস্থার পৃথিবীর কোথাও এর কোনো চিকিৎসা নেই। আল্লাহর কাছে যাওয়া ছাড়া এর কোনো চিকিৎসা নেই। আমি অনেক ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে এই লন্ডনে নেওয়াটা এটা পলিটিক্যাল, রাজনৈতিক। ওটাও নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র হতে পারে, অসম্ভব নয়। রাজনীতির জন্য মানুষ এভাবে নিচে নামতে পারে। খালেদা জিয়ার যদি সেন্স থাকতো এই মুহূর্তে, তিনি লন্ডনে যেতে চেতেন না, চাইতেন না। তিনি বলতেন যে আমাকে নিও না, কিন্তু কিছু করার নাই তো। এমনকি খালেদা জিয়া যে আজকে এই অসুস্থ, এর জন্য তারেক রহমান, বিএনপি দায়ী। কিভাবে দায়ী? ফুটেজ খেতে সেনা কুঞ্জে পাঠিয়েছিল, ওইখান থেকে ইনফেকশন হয়েছে, নইলে আরো কিছুদিন হয়তো বাঁচতেন। যারা এতদিন নির্বাচন চেয়েছে তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম।
শুধু এটা না, আমি আগেও বলেছি যে বিএনপি পিআর চাই না, পিআর চাই না, পিআর খায় না মাথায় দেয়, এগুলো বলতো না। ওই অ্যাজ ইট ইজ তত্ত্বাবধায়ক সরকারের মতো। তত্ত্বাবধায়ক সরকার খায় না মাথায় দেয়, এটা বলেছিল 94-95 সালে খালেদা জিয়া। পরে সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক যুগ কান্নাকাটি করতে হয়েছে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছে, যদিও বিএনপি যেভাবে চেয়েছে সেভাবে কিন্তু পায়নি। ওইরকম পিআর এর বিরোধিতা করেছে, পিআর খায় না মাথায় দেয়, কিছুদিন পর বিএনপি পিআর চাইবে। কিছুদিন আগে বিএনপি নির্বাচন চাই, এখনই নির্বাচন দিয়ে নির্বাচন হতে হবে, এখন তারা নির্বাচন পেছাতে চায়। বুঝতে পারছেন বিএনপি কোন মাইন্ডকে চিপে আছে, যা চায়। মানে বিএনপি একটা ভাইরাস, এই ভাইরাসের অধীনে যে যায় সে নষ্ট হয়ে যায়, তাকে করোনায় ধরে, এইডস এর মতো এইডসে ধরে এবং এক্সপায়ার্ড হয়ে যায়। এমনকি বিএনপি নির্বাচন চেয়েছে, নির্বাচন নামের জিনিসটা বিএনপি সংস্পর্শে যাওয়ার কারণে এখন ভাই আমি নির্বাচন আমি চাই না এখন। বুঝতে পারছেন? সৈয়দ রেজাউল করিম বলেন, যারা দেশের মানুষ মিথ্যাবাদী দুর্নীতিবাজ আর ক্ষমতা দেখতে চায় না, তাহলে মিথ্যাবাদী দুর্নীতিবাজ কারা? আওয়ামী লীগ, বিএনপি। বিএনপি কে আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না। আর বিএনপি কে মিথ্যাবাদী দুর্নীতিবাজ এটা 2001 সাল থেকে বলে আসে চরমনাই পিসে। অতএব তাদের এই বলাটা বেশি হকদার। তারা বিকল্প হিসেবে ইসলাম ও দেশপ্রেমিকদের ক্ষমতা দেখতে চায়। তাহলে ইসলামের পক্ষের শক্তি বিএনপি না। তাই বিএনপি যতই চিল্লাক তার মদিনার ইসলামে না, ইসলামের বিরুদ্ধে শক্তি বিএনপি। এটা পীর সাহেব চরমনাইয়ের কথা। আর পীর সাহেব চরমনাইরা যখন বলবেন যে ইসলামের বিরুদ্ধে শক্তি বিএনপি, তখন কোশ্চিনকালও ইসলামপন্থীরা, ভালো মুসলমানরা বিএনপিকে ভোট দেবে না। জামাত ইসলামের নমিনেশন সারপ্রাইজে প্রতিবেশী দেশ ভারতে তোলপাড় শুরু হয়ে গেছে। এই জন্য ভারত খুব ইনসিকিউর ফিল করছে, অসহায় বা নিরুপায় ফিল করছে। এই জন্য তাদের এজেন্ট যারা আছে তাদেরকে নিয়ে জামাতের বিরুদ্ধে আরেকটা প্রজেক্ট লঞ্চ করেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে শুরুতেই ব্যর্থ, ধরা খেয়েছে। দর্শক, আপনারা জানেন যে জামাতের নমিনেশন সারপ্রাইজের একটা ইতিহাসের মাইলফলক ছিল খুলনা 1 আসনে হিন্দু সম্প্রদায়ের একজন ধর্মীয় নেতা কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেয়া। এখন এই কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েছে জামাত, হিন্দুদের নমিনেশন দিয়েছে। তো এটা কিছুতেই মানতে পারছে না ভারত। যে ভারত দেখছে যে হিন্দুরা তাদের একটা হাতের মুঠোয় ছিল, হিন্দু কার্ড বাংলাদেশে খেলতো ভারত, এখন ঘটনা উল্টে গেছে। এখন দেখছে হিন্দুরা জামাত ইসলামীর হয়ে নির্বাচন করে। আর জামাত ইসলামী কখনোই ভারতের কাছে কমফোর্টেবল কোনো মিত্র হবে না। জামাত ক্ষমতা আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক থাকবে ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু ভারত যেটা চায় যে একদম মনের মাধুরী মিশিয়ে মন মতো একটা সম্পর্ক মেনটেন করবে, বাংলাদেশে ভারত তাদের গোলাম চায়, তাদের ভৃত্য চায়। তা এটা তো হচ্ছেই না, বরং এখন হিন্দুরা জামাত হয়ে যাচ্ছে। এখন একজন কৃষ্ণনন্দীকে নমিনেশন দিলে বা আরো এরকম 4-5 জন দিলেই কি হিন্দুরা জামাত হয়ে যাবে? হ্যাঁ, পুরো হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা জামাত জোয়ার তৈরি হবে। এটা দেখে ভারতের মাথা খারাপ। এ কারণে কৃষ্ণনন্দীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কৃষ্ণনন্দীকে নমিনেশন দেওয়া জামাতের যে একটা প্রভাবশালী সিদ্ধান্ত এবং এটার যে একটা প্রভাব আছে, তাসির আছে, তার প্রমাণ হচ্ছে যে কৃষ্ণনন্দীর বিরুদ্ধে এখন বিভিন্ন গুজব এবং বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে, যে এটা কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, হিন্দুদের নমিনেশন দিয়ে জামাতের 84 বছর ইতিহাসে দিস ইজ ফার্স্ট টাইম। আসলে যে জামাত তাক লাগিয়ে দিয়েছে, ভারতের মাথা খারাপ হয়ে যাওয়াটা তার প্রমাণ। শুধু ভারত না, আরো অনেক এস্টাবলিশমেন্টের মাথা খারাপ, বিএনপির মাথা খারাপ। জামাত কি করলো? জামাতের বিরুদ্ধে এতদিন বলতো যে এরা হিন্দুদের জন্য নিরাপদ না, এরা সাম্প্রদায়িক। এখন দেখা যাচ্ছে সেই জামাত এখন হিন্দুদের নমিনেশন দিচ্ছে। তাহলে জামাতের বিরুদ্ধে বলবেটা কি? জামাতের বিরুদ্ধে বলার মতো তো কোনো এলিমেন্টসই নেই। চান্দাবাজ বলতে পারে না, দুর্নীতিবাজ বলতে পারে না, লুটপাটকারী বলতে পারে না, ধর্ষক বলতে পারে না, কারো দালাল বলতে পারে না। বলতো যে না, ধর্মভিত্তিক দল, বাংলাদেশ তো আর থিওক্রেটিক কান্ট্রি না, অতএব সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ধর্মভিত্তিক দল ক্ষমতা আসাটা ঠিক নেই। এইটা একমাত্র কার্যকর ন্যারেটিভ ছিল এবং অনেকের মনের মধ্যে আসলেই প্রশ্ন ছিল। কিন্তু সব মিথ ভেঙে যাচ্ছে যে হিন্দুদের নমিনেশন দিচ্ছে কিসের?
জামাত হিন্দু বিদ্বেষী বা সাম্প্রদায়িক। আবার হিজাবি নন হিজাবি বেরিয়ে উঠে গেছে, কোনো সমস্যা নাই, এটাও এস্টাবলিশড হয়ে গেছে যে কারোর জন্য কোনো সমস্যা নেই, জামাত কাউকে কোনো কিছু চাপিয়ে দিবে না, কায়েম হয়ে গেছে। এর ফলে দর্শক, জুলকারনাইন সাহেবকে আপনি জানেন, তিনি ভালো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, অ্যাট দি সেম টাইম তিনি যে কচুকেতি সাংবাদিক এটা দিবালোক, এটা স্পষ্ট। তিনি যে এজেন্সির হয়ে খেলেন এবং ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য, ওইটাই তার সাংবাদিকতা, অথবা ওইটাকেই তিনি ফেসবুকে পোস্ট দিয়ে দেন, এটা পুরো জাতির কাছে স্পষ্ট। এই জুলকারনাইন সাহেব হঠাৎ করে কৃষ্ণ নন্দীর বিরুদ্ধে লেগেছেন এবং যে যুক্তিগুলো দিচ্ছেন এগুলো হাস্যকর। এই যুক্তিগুলো শুরুতে রিফিউট হয়ে গেল। এই জন্য বলছি যে এই কৃষ্ণ নন্দীকে বিতর্কিত করার যে চেষ্টা, এটা শুরুতেই ধরা খেল, কিছু করা গেল না। তবে এই কৃষ্ণ নন্দীকে নিয়ে বিএনপি, ভারত এবং এই জুলকারনাইন সাহেব, মূলত ভারতের মাথা খারাপ থেকেই বিএনপি এবং জুলকারনাইন সাহেব গঙের নাড়াচড়া। আর ডিপ স্টেটেরও কিছু ঝামেলা আছে, যে জামাতকে ঠেকানোর সর্বশেষ ইনস্ট্রুমেন্ট সাম্প্রদায়িকতার ট্যাগ দেওয়া, ওটাও তো জামাত সমাধান করে ফেলেছে, এখন আর কি বলবো। এই জন্য এই চেষ্টা, এছাড়া কিছু না। কিন্তু জুলকারনাইন সাহেব যে কাজটা করেছেন এটা হাস্যকর হয়েছে এবং জনগণের উপর এতে কোনো সন্দেহ সংশয় ঢুকে নেই। বরং কৃষ্ণনন্দী দাদা তিনি কিছুটা হতাশ হতে পারেন, কিন্তু না, তিনি আরো উচ্চতায় পৌঁছে গেছেন, তার প্রচার হলো এবং জামাতের সিদ্ধান্ত যে সঠিক, এই সিদ্ধান্তে যে প্রতিপক্ষের মাথা খারাপ, বিএনপি লোকজন সবাই সাহেবের পোস্ট শেয়ার করছে, এর মানে বিএনপি মহলে যে আগুন জ্বলেছে জামাতের এই সিদ্ধান্তে, এটা প্রমাণিত হয়েছে। তো দর্শক, জুলকারনাইন সাহেবের অভিযোগ কি আপনি শুনলে হাসবেন, এই জন্য বলছি এইসব প্রজেক্ট মারা খেয়েছে সাথে সাথে। কোনো কার্যকর শক্তিশালী অভিযোগ দিতে পারলে একটা কথা থাকতো, কিন্তু না। জুলকারনাইন সাহেব অনেক সময় অনেকের বিরুদ্ধে এমপ্রিক্যাল অনেক এভিডেন্স নিয়ে আসতেন, যেটা আমি বলছি না যে জামাতের লোকজন দুধের ধোয়া, তাদের মধ্যে কোনো ভারতের এজেন্ট নাই, রয়ের এজেন্ট নাই, এটা থাকতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেমন জুলকারনাইন সাহেব যেটা দাবি করছেন যে এই কৃষ্ণ নন্দী জামাতের যিনি প্রার্থী তিনি রয়ের এজেন্ট। রয়ের এজেন্ট যদি হয়ে থাকে, এখন ফাঁস করে দেওয়া এটা তো ভালো হয়েছে। যদি হয়ে থাকে তাহলে তো জামাত রয়ের এজেন্টকে চিনে ফেলেছে, তাহলে জামাতের জন্য ভালো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোন রয়ের এজেন্টকে জামাত নমিনেশন দিবে, এটা জনগণের কাছে হাস্যকর। কারণ ভারত অলওয়েজ জামাতের বিরুদ্ধে লেগে থাকে এবং এখনো জামাতের বিরুদ্ধে বিভিন্ন স্টেটমেন্ট দেয়। তো সেখানে কোন রয়ের এজেন্ট জামাতের হয়ে জিতে আসুক, এটা ভারতেরও চাওয়ার কথা না, আর জনগণ এটা বিশ্বাস করবে না। আর যদি হয়ে থাকে তাহলে তো জামাত বেঁচে গেছে, যে রয়ের এজেন্ট ধরা পড়েছে, জামাত এখন এ থেকে মুক্ত হতে পারবে, কিন্তু আসলে ওইটা না। দ্বিতীয় হচ্ছে, বলছেন যে 2013 সাল থেকে 22 বার ভারতে গেছেন। আমিও তো অনেকবার গেছি ভারতে 2013 সাল থেকে, 2013 সাল বাদে 2018 সাল থেকে আমি অনেকবার ভারতে গেছি। এখন কি বলবেন? তো ভারতে গেলে সে রয়ের এজেন্ট, এর চাইতে হাস্যকর এবং খ্যাত মার্কা যুক্তি আর হতে পারে না। চিন্তা করছেন, 22 বার ভারতে গেছে। আপনি দর্শক, আপনি মুসলমান আলেম হুজুর, আপনি বলেন তো কতবার ভারতে গেছেন? 5 আগস্টের পর ভারতের ভিসা পাওয়া হবে এই সংক্রান্ত জটিলতা, তার আগে তো আমি শপিং করতে ভারতে যেতাম ভাই। কি বলবেন আপনি? ক্রিকেট খেলা দেখতে যেতাম এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, ডাক্তার দেখাতে যেতাম, পরিবারের সদস্যদের ডাক্তার দেখাতে যেতাম, এবং সবাই যায়। তো 22 বার ভারতে যাওয়া এটা তো অত্যন্ত সামান্য। 2013 সাল থেকে এই 2025 প্রায় এক যুগে 12 বছরে মাত্র 22 বার ভারতে যাওয়া, এটা তো একজন হিন্দুর জন্য খুব কম। অথচ বাংলাদেশের হিন্দুরা, একদম গরিব হিন্দুরা, একদম কৃষক হিন্দু ভারতে ছুটি পেলে বেড়াতে যায়, ধান কাটা এগুলো ম্যানেজমেন্ট হলে ভারতে বেড়াতে যায় এবং কেনাকাটা করতে যায় ভারতে। বাংলাদেশের অধিকাংশ হিন্দুদের ভারতে আত্মীয় থাকে, সেখানে যায়। তো 22 বার তো এটা দুধ ভাত, এটা কোনো কথা? কে যায় না 22 বার বলেন তো? কে না যায় ভারতে? এটা হাসো। আর দ্বিতীয় কথা, জুলকারনাইন সাহেব আর একটা চরিত্র নিয়েছে, শিপন কুমার। শিপন কুমার একের পর এক পোস্ট দিচ্ছেন জুলকারনাইন সাহেব, বিএনপির লোক। শিপন কুমার কি কোথায় কি আকাম করেছেন, সাফাদির সাথে কি ইত্যাদিতে, সেই শিপনের সাথে একটা ছবি পাওয়া গেছে, এই হচ্ছে অপরাধ। আচ্ছা, শিপনের সাথে আমার সাথে ওবায়দুল কাদেরের ছবি আছে, একসাথে চা খেয়েছি, কফি খেয়েছি, আব্দুল সোবহান গোলাপের আমার সাথে টকশো আড্ডা অনেক কিছু হয়েছে।
তো এখন আব্দুল সোবহান গোলাবার ওবায়দুল সব আকামের দায়ভার আমার, এইসব শিশু সুলভ যুক্তি যদি জুলকারনাইন ছায়া দেয়, এটা কোনো কথা হয়? তো এখন একজন হিন্দু বা একজন রাজনীতিবিদ জামাতের সাবেক আমিরের সাথে শেখ হাসিনার ছবি আছে, এটা কোনো কথা না। হাসিনার আমলে ভারত বা ভারতে সবাই গিয়েছে, এবং হাসিনার আমলে শেখ মুজিবকে আব্বা আব্বা সবাইকে মানতে হয়েছে, আমাদেরকে মানতে হয়েছে, এবং আওয়ামী লীগের লোকজনের সাথে দেখলে ছবি তোলা বা এটা কমন ব্যাপার। এর মানে এই নয় যে তার দায়ভার তার নিতে হবে। শিবন কুমার না, নরেন্দ্র মোদীর সাথেও আমার ছবি থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। নরেন্দ্র মোদীর সাথে ছবি থাকলেও কোনো ব্যাপার না, এতে রয়ের দালাল প্রমাণিত হয় না। আর এটা নিয়ে মানে জামাতের প্রতি এত দরদ যে রয়ের দালাল মুক্ত করতে চায় জামাতকে, বুঝতে হবে যে জামাতের সিদ্ধান্ত সঠিক বলে, জামাতের বিরুদ্ধে আর কোনো কার্ড নাই, সমস্ত কার্ড ফুরিয়ে যাচ্ছে বলে এদের মন খারাপ।